জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, গুলির মুখে আন্দোলন করেছেন। পরিবারের দিক থেকে আপনাদের বিষয়টা কিভাবে দেখেছে? দেখুন, আমার সবার বাবা মাই সবাইকে বলেছে এই আন্দোলনে না যেতে। কেউই চায় না তার সন্তান এই ঘাতকের বুলেটে শাহাদাত বরণ করুক। তারপরও সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাস্তায় নেমেছে। আমি বিবাহিত, আমার ওয়াইফ সহ আমি এখানে থাকি। তো আমি অন্যদের কথা বলছি না, আসলে আমার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল একমাত্র আল্লাহ তাআলা জানে, আর আমরা দুজন জানি। সে আমাকে রাজপথে পাঠিয়েছে, কিন্তু রাজপথে আসার আগে আমাকে বাসায় জড়িয়ে কেঁদেছে, আমাকে আসতে দিবে না, আমাকে টেনে হিঁচড়ে বাসায় রাখতে চেষ্টা করেছে। তারপরও কান্না জড়িত কণ্ঠে আমাকে শেষ পর্যন্ত বলেছে তুমি যাও। আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। তো এছাড়াও সে মাঠেও আন্দোলন করেছে, এবং আমার শুধু আমি তো একা না, আমার ছোট ভাই ঢাকার রাজপথে আন্দোলন করেছে। তো সেই জায়গা থেকে আমাদের পরিবার, কারোরই পরিবার চায় না এই যে আন্দোলন সংগ্রামে আমরা যুক্ত। কি রাজপথে? আমার স্ত্রীও রাজপথের সংগ্রামে ছিল, এবং সে পাশাপাশি টিয়ার শেল খেয়েছে। 19 তারিখ 21 তারিখ টিয়ার শেল খেয়েছে, বাজার করতে এসেছিল, টিউশন করতে গিয়েছিল আন্দোলন সংগ্রামের মাঝখানে। এবং এসব করেও সে বাসায় গিয়ে আমাদেরকে রান্না করে খাইয়েছে। রাফি আমার বাসায় ছিল। সব মিলিয়ে আমরা মানে আমাদের এটাকে আমি কোনোভাবে ব্যাখ্যা করতে পারছি না আসলে, মানে কোন তাড়নার কারণে আমরা রাস্তায় নেমে আসি, কোন তাড়নার কারণে সে আমাকে রাস্তায় পাঠিয়েছে। তো সব মিলিয়ে খুবই চ্যালেঞ্জিং ছিল। বাট এখন আমরা যখন এই বিষয়গুলা, আমাদের অতীতটা ভাবি, আমরা জুলাই আগস্টের কথা চিন্তা করি, খুবই আমাদের লোমহর্ষক ঘটনাগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে, মানসপটে ভেসে ওঠে, এবং আমরা নিজের অজান্তেই কেঁদে উঠি। এবং এমনও হয়েছে যে রাতের বেলা আটকে উঠি, যখন আমাদের 2 দিন ইন্টারনেট 6 দিনের মতো ছিল না। আমাদের নৃশংসতম ঘটনাগুলো ঘটার পর যখন ইন্টারনেটটা আসলো, তখন আমরা ভিডিওগুলো দেখছিলাম। আমি কাঁদলে রাফি কাঁদছে, রাফি কাঁদলে মনি কাঁদছে, মনি কাঁদলে আমি কাঁদছি। একজনের কান্না দেখে আমরা 3 জনে চিৎকার করে কেঁদে উঠছি। তো ঘটনাগুলো খুবই বেদনাদায়ক ছিল, লোমহর্ষক ছিল, হৃদয় বিদারক ছিল। তারপরও দিন শেষে আমরা সফল হয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য, এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন, এটাই আমাদের গৌরব। ইন্টারনেট যখন ছিল না, তখন আপনারা চট্টগ্রামে কিভাবে আন্দোলনকে সুসংগঠিত করেছেন? দেখেন, ইন্টারনেট যখন ছিল না, আমরা সে সময়টাতে কারোর সাথে যোগাযোগটা রক্ষা করতে পারি নাই। আমাদের ইন্টারনেট যখন বন্ধ হয়েছে, তখন আমাদের মাঝখানে একদিন শুধু প্রবর্তক মোড়ে আমাদের আন্দোলনটা হয়েছে। কারফিউর মধ্যে কারফিউ ভেঙেছিল আমাদের ভাইয়েরা। এরপরে ইন্টারনেট যতদিন ছিল না, অর্থাৎ আমাদের 19 তারিখের পর, 19 তারিখে সম্ভবত কারফিউ ভেঙেছিল। 19 তারিখের পর আমরা আবার রাস্তায় নেমে পড়ি। 29 তারিখ আমাদের চেরাগীর মোড়ে আমাদের সেই দিন আমাদের বোনদের উপর হামলা হয়। তো এর মাঝখানে আমরা যখন ইন্টারনেট ছিল না, তখন কারোর সাথে যোগাযোগ ছিল না, যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, কারণ আমরা ট্র্যাকিং এর মধ্যে ছিলাম। আমরা অফলাইনেও কারোর সাথে যোগাযোগ করছিলাম না, করলেও আমরা একটু দূরে গিয়ে যোগাযোগ করছিলাম, বাসার নিচে আশেপাশে গিয়ে। এবং একটা পর্যায়ে আমরা 31 তারিখে আবার মাঠের কর্মসূচি দিই। মানে আমাদের কারফিউ এর শেষে 29 তারিখে একটা কর্মসূচি হয়, সেটাতে আমরা ছোট করে হয়েছিল, এবং পরে অনেক বৃহৎ আকারে কোর্ট বিল্ডিং এ আমরা 31 জুলাইয়ের একটা কর্মসূচি দিই। এর মাঝখানে আবার যখন ইন্টারনেট আসে, আমরা তখন গ্রাফিতি অঙ্কন করেছিলাম। এভাবেই আমাদের আন্দোলন সংগ্রামগুলো চলছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো আপনার নেতৃত্বেই ওটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনটা আপনি কিভাবে শুরু করেছিলেন? দেখুন, আমার কোনো বিগত সময়ে রাজনৈতিক পরিচয় ছিল না, আমি কোনো সংগঠনের সাথে যুক্ত ছিলাম না। আমি
অল্প করে লিখতাম, হয়তো লেখার ভাষাটাও খুব একটা লেখকের মতো হতো না। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে লিখেছি, কবিতা লিখেছি অনেক। তবে আমার রাজনৈতিক এই এই আন্দোলন সংগ্রামে কখনো যুক্ত হওয়ার সুযোগ হয় নাই। তবে আমি যখন ভাবলাম যে না, আমার হাতে একটা সুযোগ এসেছে দেশের জন্য কিছু করার, দেশের এই যে মানে এত বড় বৈষম্য এটাকে নিরসন করার, তো তখন হচ্ছে হঠাৎ করেই আমি সিদ্ধান্ত নিয়েছি, উইথিন এ মিনিট আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল আমি এই বৈষম্যমূলক কোটার মানে বিরুদ্ধে গিয়ে মানে রাজপথে নামবো। এবং সঙ্গে সঙ্গেই আমার হচ্ছে আপনি নিজ উদ্যোগে, একদম নিজ উদ্যোগে, আমার সাথে কারো কোনো পরামর্শ হয় না, আমি কারো কোনো কথা মানে কারোর সাথে কোনো কথাও বলতে পারি না যে কালকে কি আমি একটা কর্মসূচি রাখবো কিনা, বা কালকে কোনো কর্মসূচি রাখতে পারি কিনা। বা আমার ফ্রেন্ড সার্কেল তো আছে, তাদের সাথেও যে আমি একজনের সাথে যোগাযোগ করব সেটাও করি নাই। আমি ভেবেছি যে ফেসবুকের মাধ্যমেই অনেকে যুক্ত করা যাবে। তো আমি বিসিএস এর জন্য পড়ছিলাম, আমার প্রিপারেশন মোটামুটি শেষের দিকেও ছিল। তো আমার হচ্ছে ওয়াইফ, ও হচ্ছে আর্টস অ্যান্ড ক্রাফটস এর কাজ করে, ও করছিল মেঝেতে বসে। আমি আমার যে বিসিএস পড়ার জন্য যে আমার মানচিত্র ছিল, বাংলাদেশের মানচিত্র, সেটার পেছনে আমি ওকে প্ল্যাকার্ডে একটা লিখে দিতে বলি যে কালকে যেহেতু আমি রাস্তায় যাচ্ছি বৈষম্যমূলক কোটার প্রথার নিপাত যাওয়ার উদ্দেশ্যে বা বৈষম্য কোটা নিরসনের জন্য রাস্তায় নামছি, আমাকে একটা প্ল্যাকার্ড তৈরি করে দাও। আমি বলার সঙ্গে সঙ্গেই হচ্ছে ওর তুলির আঁচড়ে আমাকে লিখে দিল যে বিবাহিত কোটা চাই। হ্যাঁ, তো এটা ব্যঙ্গার্থে ছিল, যেহেতু ব্যঙ্গ করে আমাদের আবুল মনসুর আহমেদ সাহেব লেখালেখি করতেন, তো আমি হচ্ছে ওনাকে স্মরণে নিচে লিখে দিই যে আবুল মনসুর আহমেদ। তো ওই যে আমার মানে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়া যে কালকে আমি রাস্তায় নামবো, এবং পরের দিন আমি ওই পোস্টারটা হচ্ছে ফেসবুকে পোস্ট করি এবং 2-3টা মিডিয়াকে আমি নক করি। একটা মিডিয়া শুরুতেই আমাকে ডিনাই করে এবং একটা মিডিয়া আসে। তো এসে ফেসবুকে অনেক সাড়া পাই, ফেসবুকে অনেকে আসবে বলেছে, কিন্তু পরবর্তীতে আমি বুদ্ধিজীবী শহীদ মিনারে গিয়ে কাউকে আর পাই নাই। আপনি একাই পরে হচ্ছে ওখানে রৌদ্র ছিল বেশি, আমি বুদ্ধিজীবী চত্বরের সামনে দাঁড়িয়ে, সময় টেলিভিশন আসে, তাকে হচ্ছে আমি আমার কথা বলে সেদিনের কর্মসূচি শেষ করি। পরবর্তীতে আমার সাথে অনেকে যোগাযোগ করেছে, অনেকের যোগাযোগের মাধ্যমে দ্বিতীয় দিনের কর্মসূচিতে প্রায় তখন ঢাকায় যারা আন্দোলন করেছিলেন, কোটা সংস্কার আন্দোলন, তাদের সাথে কি আপনার কোনো যোগাযোগ ছিল না? আমার হচ্ছে 6 জুন ঢাকায় আন্দোলন শুরু হয়েছে, চট্টগ্রামে আন্দোলন শুরু হয়েছে। তো আমার তাদের সাথে যোগাযোগটা আমার 9 জুন হয়েছে। সেটা কিভাবে করেছিলেন? আমি হচ্ছে আমাদের ঢাকায় কোটা পুনর্বহাল চলবে না নামে একটা গ্রুপ ছিল প্রথমে, তো ওই গ্রুপের যারা এডমিন মডারেটর ছিল তাদের সাথে যোগাযোগ করেছি। প্রথম আমার যোগাযোগ হয়েছে বাকের মজুমদারের সাথে, রিফাত রশিদের সাথে, হান্নান মাসুদের সাথে। এই যোগাযোগের পর হচ্ছে আমরা তাদের সাথে কানেক্টেড হয়ে আমাদের কর্মপ্রক্রিয়াগুলো, ঈদের আগে তেমন আমরা কোনো কর্মপ্রক্রিয়া আমরা সম্মিলিতভাবে নিইনি, আমাদের মতো করে আমরা কর্মসূচি এখানে করেছি এবং ঢাকার মতো করেছে, মানে সারা বাংলাদেশে শুধু এভাবে ঢাকা চট্টগ্রামেই হয়েছে। তো পরে আমরা ঈদের পরে, যেহেতু ঈদ ছিল 13-17 তারিখ সম্ভবত, ঈদের পরে আমরা একটা মিটিং করি। মিটিং এর মাধ্যমে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আমাদের একটা ব্যানার তৈরি হয় এবং সেই ব্যানারের মাধ্যমে আমাদের পরের আন্দোলনের দ্বিতীয় ধাপের আন্দোলনের যাত্রা শুরু হয়।